হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের থার্ড সেমিস্টারের মেজর ইংলিশের সাজেশন দেওয়ার জন্য। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে ওল্ড ইংলিশ পিরিয়ড এবং মিডল ইংলিশ পিরিয়ডের থেকে সাজেশন আমি দিয়েছিলাম। 10 মার্কস, 5 মার্কস আর 2 মার্কসের ডিসকাশন করেছিলাম আমি। তো সেই ভিডিওটাতে সেরকম অত ভিউজ আসেনি বলে আমি আর এগোইনি। বাট যেহেতু তোমাদের এক্সাম খুব কাছেই চলে এসেছে, 7 তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে, তাই ভাবলাম আমি যতটুকু জানি, আমার যতটুকু মনে হয় যে তোমাদের কীরকম কী কোয়েশ্চেন আসতে পারে সেটা তোমাদের সঙ্গে ডিসকাশন করে নেওয়াটা ভালো। তো তোমরা যদি কেউ ফার্স্ট ভিডিওটা দেখতে চাও সেখানে দেখতে পারো, আর যদি কেউ না দেখতে চাও এই ভিডিওটাতেই বোথ পেপারসের সাজেশন কিন্তু আমি দিচ্ছি। তো প্লিজ ফলো করো ভিডিওটা। আর আশা করছি এখান থেকেই তোমাদের 100% কমন আসবে। তো ফার্স্ট ভিডিওটাতে আমি যে সাজেশানটা দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে ইন এভরি পিরিয়ড ইউ হ্যাভ টু নো দ্য ফিচার্স অফ এভরি পিরিয়ড, ইচ অ্যান্ড এভরি পিরিয়ড। মানে যখন তুমি ওল্ড ইংলিশ পিরিয়ড করবে সেইটার সম্বন্ধে জানবে, মিডিল ইংলিশ পিরিয়ড করবে সেটার সম্বন্ধে জানবে। বাট আমি এখানে যেহেতু খুব ক্রিস্প তোমাদের সাজেস্ট করতে চাই, তাই আমি বলবো ওল্ড ইংলিশের ফিচার ওল্ড ইংলিশ থেকে একটা ব্রড কোয়েশ্চেন আসবে, যেমন ধরো কিং অ্যালফ্রেডের যে কোয়েশ্চেনটা আমি বলেছিলাম যে কেন তাকে ফাদার অফ ইংলিশ, ওল্ড ইংলিশ বলা হয়, সেখান থেকে ওটা আসতে পারে। আর মিডিল ইংলিশ থেকে খুব একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা নেই। মানে মিডিল ইংলিশের ফিচার্স বা ওল্ড ইংলিশের ফিচার্স, এই কোয়েশ্চেনগুলো যেহেতু এখন টাইম খুব কম, আমি বলবো যে অতটা গুরুত্ব দেওয়া দরকার নেই। যেখানে তুমি অ্যালফ্রেড করছো, তারপর ওখান থেকে তুমি যদি আসে একটু লিখতে পারবে। তারপর তুমি মিডিল ইংলিশে যদি একদম টপ যেটা আসবে আমি মনে করি সেটা হচ্ছে চসার। কন্ট্রিবিউশন অফ চসার ইজ মোস্ট ইম্পর্টেন্ট, লিখে রাখো, আসবেই। কারণ যেহেতু তোমাদের এটা ফার্স্ট এক্সাম হচ্ছে এই সিলেবাসে, তাহলে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই আসবে বেশি, এটা নিয়ে ঘোরাবে না। আর যেহেতু তোমাদের সময়ও কম, তো মিডিল ইংলিশ থেকে কন্ট্রিবিউশন অফ চসার। দেন তোমরা আগে ব্রড কোয়েশ্চেনগুলো বলছি, তারপর তুমি চলে যাবে হচ্ছে তোমার তারপরের পিরিয়ডে, যেখানে তোমার রেনেসার পিরিয়ড থেকে আসছে হচ্ছে তোমার মিরাক্কেল মোরালিটি প্লেস। হয় এটা ব্রড কোয়েশ্চেনে আসবে, আর না হয় এটা 5 মার্কসে আসবে। 5 মার্কসেই বেশি ধরে নাও। তো এখান থেকে রেনেসার ফিচার্সটা আসতে পারে, যেহেতু রেনেসা মানে হচ্ছে নবজাগরণ। তো এখানের ফিচার্স, এখানে যেহেতু নতুন সনেটস আসছে, ওয়ার্ড সারে এদের রাইটিংসগুলো আসছে, তো এইখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো, যেখানে তোমার ফিলিপ সিডনি আসছে, স্পেন্সার আসছে। তো রেনেসার থেকে কিন্তু আমার মনে হয় ব্রড কোয়েশ্চেন করাটা দরকার, ফিচার্স এবং কোন কোন রাইটার্সরা আসছে। এলিজাবেথেন পিরিয়ড থেকে অবশ্যই মার্লো ইম্পর্টেন্ট ফর 5 মার্কস। ব্রড কোয়েশ্চেন বলতে গেলেও 5 মার্কসে চলেই আসে, কারণ আমার মনে হয় একটা কোয়েশ্চেন করলেই সেখান থেকে ব্রড এবং শর্ট দুটোই করতে পারবে। তো মার্লো, শেক্সপিয়ার দুটো নিয়ে মানে দুটো একসঙ্গে কোলাজ করে আসতে পারে, অথবা শেক্সপিয়ারই আসবে এটা ধরে নাও। শেক্সপিয়ার্সের কন্ট্রিবিউশন, তার রাইটিংস, শেক্সপিয়ার থেকে শর্ট আসার চান্স কম, শেক্সপিয়ার থেকে ব্রডই আসার চান্স বেশি। তারপর হচ্ছে মিল্টনের এজ থেকে মিল্টন আসতে পারে। তো মিল্টন আমার মনে হয়, যেটা যেহেতু এখন টাইম খুব কম, আমি আবারও বলছি, মিল্টন, ড্রাইডেন, পোপ অ্যান্ড জনসন। আবার বলছি, মিল্টন, ড্রাইডেন, পোপ অ্যান্ড জনসন, এদের থেকে তুমি 5 মার্কসের কোয়েশ্চেনই করে রাখো। যেহেতু মিল্টন থেকে তুমি প্যারাডাইস লস্ট করছো, সেখানে তুমি মিল্টনসের লেখার স্টাইল বা কোন পিরিয়ড থেকে এসেছে এটা সম্বন্ধে তোমাকে কিন্তু জানতে হবে, যেহেতু তুমি প্যারাডাইস লস্ট করেছো।
তাহলে ওখান থেকেই তুমি যদি ব্রড কোয়েশ্চেন একটা আসে সেখানে তুমি মোটামুটি লিখে দিতে পারবে। আর ড্রাইডেন, পোপ, জনসন খুব ইম্পর্টেন্ট, তবে আমার মনে হয় এগুলো থেকে ব্রড কোয়েশ্চেন দেবে না। ব্রড কোয়েশ্চেন মিল্টন থেকে আসতে পারে, তাও ড্রাইডেন, পোপ, জনসন 5 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এখান থেকে যখন কোয়েশ্চেন আসবে তখন অবশ্যই ফিচার্সগুলো লিখবে। ড্রাইডেন কোথা থেকে আসছে? নিউ ক্লাসিক্যাল এজ থেকে আসছে। পোপ কোথা থেকে এসছে? আগস্টান এজ, মানে দুটোই একই। তো এই সব এজগুলো থেকে যখন আসছে এদের সম্বন্ধে লেখার সঙ্গে সঙ্গে তুমি ফিচার্সটা যদি দিয়ে দাও, এবং যদি ব্রড আসে তাহলে ফিচার্স দেবে, যদি ব্রড না আসে 1-2 লাইনের ফিচার্স লিখে এদের সম্পর্কে লিখবে। আচ্ছা, আমি এগুলো 5 মার্কসেরও বলে দিচ্ছি। নাও রিটার্ন টু নেচার যেখানে আসছে, যেখানে তোমার রোম্যান্টিক রিভাইভাল যেখানে হচ্ছে ওখান থেকে একটা ব্রড কোয়েশ্চেন করবে। তো ওটার থেকেও আমার যেটা মনে হয় যে রোম্যান্টিক এজ বা রোম্যান্টিক পোয়েটস, মানে মোদ্দা কথা মিডল ইংলিশ থেকে চসার মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর চসারের পর তুমি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট বলবো আমি, তোমার শেক্সপিয়ার। ঠিক আছে, শেক্সপিয়ারের আগে রেনেস, অবশ্যই ইয়েস, শেক্সপিয়ারের আগে রেনেসাস ফিচার, এটা ব্রড কোয়েশ্চেন। তারপর হচ্ছে তোমার শেক্সপিয়ার, তারপর তুমি করবে হচ্ছে রোম্যান্টিক এজ। হ্যাঁ, যেখানে তোমার মানে যেই পোয়েটসগুলো আসছে ট্রানজিশন পোয়েট, সেই ট্রানজিশন পোয়েটগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, বাট রোম্যান্টিক পোয়েটটা কিন্তু রোম্যান্টিক পোয়েটস অর দ্য ফিচার্স অফ দ্য রোম্যান্টিক পোয়েটস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এরপর ভিক্টোরিয়ান এজ থেকে ভিক্টোরিয়ান রাইটার্সদের সম্বন্ধে, যেমন কার্লি, আর্নল্ড, রাস্কিন, হার্ডি, এদের সম্পর্কে 5 মার্কস করে রাখবে, 5 মার্কস। এবং এখান থেকে যদি ব্রড কোয়েশ্চেন আসে ভিক্টোরিয়ান এজ থেকে, তো ওইখান থেকেও ব্রড কোয়েশ্চেন করতে পারবে। ব্রড কোয়েশ্চেনে তোমার অবশ্যই টেনিসন অ্যান্ড প্রি র্যাফেলাইট ব্রাদারহুডস, এটা থেকে একটা ব্রড কোয়েশ্চেন আসার চান্স আসছে। ঠিক আছে, প্রি র্যাফেলাইট ব্রাদারহুড। এরপরে আমি যেটা ইম্পর্টেন্ট বলবো, সরাসরি ওয়ার পোয়েটস অ্যান্ড মডার্ন পোয়েটস। আমার যেটা মনে হয় তোমরা মডার্ন এজে ওয়ার পোয়েটসগুলোর একটা ব্রড কোয়েশ্চেন করে রাখবে, আর মডার্ন এজের ফিচার্স সেগুলো, আর কিছু ইম্পর্টেন্ট রাইটার। তো অনেকে বলবে যে এত বড় সাজেশন, কিছু করার নেই, তোমাদের পেপারটাই অনেকটা বড়। তো এখান থেকে তুমি যখন মডার্ন রাইটিংসের একটা ফিচার্স, মডার্ন রাইটিং থেকে আসার খুব ইম্পর্টেন্ট, মানে মডার্ন পিরিয়ডের ফিচার্সগুলো খুবই ইম্পর্টেন্ট। তো ওখান থেকে যখন তুমি ফিচার্সগুলো, যখন তুমি পিরিয়ডটাও পড়েছো তখন নিশ্চয়ই তুমি ফিচার্সগুলো জানো, যে কেমন তারা ফ্র্যাগমেন্ট ওয়েতে লেখে, কেমন তাদের অ্যাবসার্ডিটি আসছে তাদের রাইটিংয়ে, যেহেতু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এগুলোর কারণে যেই জিনিসগুলো হচ্ছে, তা রাইটার্সগুলোও সেরকম আসছে। মডার্ন এজ মানে পোস্ট মডার্ন এজ কিন্তু তোমাদের নেই, তার মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর যেগুলো হচ্ছে সেই রাইটার্সগুলো, তাদের সম্বন্ধে একটা মডার্ন এজ যখনই তুমি পড়ছো তখনই তার ফিচার্স এবং তার ইম্পর্টেন্ট রাইটার্সগুলো তোমাকে জানতেই হবে। আর এই ইম্পর্টেন্ট রাইটার্সগুলোই কিন্তু তোমার আবার 5 মার্কসে আসছে। তাহলে অনেকটাই তো ইজি হয়ে গেল না, কারণ ওখান থেকেও তোমাকে জানতে হচ্ছে, এগুলো যখন 5 মার্কস আসছে ওগুলো লিখে দেবে। এবার আমি বলে রাখি 5 মার্কসের জন্য মডার্ন এজ থেকে তোমার ভার্জিনিয়া উলফ, অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট ভার্জিনিয়া উলফ, E.M. ফস্টার, কোনার্ড মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেসের 5 মার্কসের আসতে পারে, কারণ এক একটা এজের একটা ফিচার্স থাকে রাইটিং। তো মডার্ন এজ থেকে স্ট্রিম অফ কনসাসনেস, জেমস জয়েস, যেহেতু অন্য রাইটারগুলো অল্প অল্প করে পড়ছো আমি আশা করি তোমরা জানো জেমস জয়েস, দেন কোনার্ড আমি বলেছি। আচ্ছা, কিছু কিছু মুভমেন্ট যেমন ইম্যাজিস্ট মুভমেন্ট, ঠিক আছে, তোমার দেন প্রবলেম প্লে, তোমার হচ্ছে বার্নার্ড শয়ের প্রবলেম প্লে, এগুলো করবে। আচ্ছা, ভিক্টোরিয়ান এজ থেকে আমি বলেছি যে কার্লি,
আর্নল্ড, রাস্কিন, সুইনবার্ন, হার্ডি। আর প্রি র্যাফায়েলাইট ব্রাদারহুডস থেকে হয় 5 মার্কস নয় 10 মার্কস আসার চান্স আছে। আচ্ছা, রোম্যান্টিক এজ থেকে যেহেতু একটা ব্রড কোয়েশ্চেন করতে বলেছি যেখানে সমস্ত রাইটারগুলো আসছে, সেখানে তোমার ওয়ার্ডসওয়ার্থ, সেলি, কিটস, ওয়ার্ডসওয়ার্থটা অবশ্যই বেশি ইম্পর্টেন্স দেবে। তো ওখানে সমস্ত রাইটার্সগুলো তোমার ওখান থেকে যদি শর্টও আসে করে নিতে পারবে, ঠিক আছে। ল্যাম্ব যেহেতু একজন এসেইস্ট, ল্যাম্বটা কিন্তু তোমরা শর্ট কোয়েশ্চেনের জন্য রাখবে। শর্ট বলতে 5 মার্কস বলছি। আচ্ছা, এবার তোমার মোটামুটি এগুলোই ইম্পর্টেন্ট। এজ অফ পোপ থেকে কিন্তু অ্যাডিসন অ্যান্ড স্টিল ম্যাগাজিন রাইটার্স যেহেতু, ওখান থেকে একটু ওদের সম্বন্ধে জেনে রাখবে। আচ্ছা, এগুলো হলো তোমার ফার্স্ট পেপারের জন্য, ঠিক আছে। তোমরা ভিডিওটা একটু বারবার দেখবে এবং লিখে রাখার চেষ্টা করবে, আমি যেহেতু একসাথে কোথাও লেখা ফর্মে দিইনি। এবার চলে আসি আমরা তোমার সেকেন্ড পেপারের জন্য আমি বলবো যে আমি নিজে তোমাদের সব রকম মানে সব টেক্সটগুলো কিন্তু করাইনি, ঠিক আছে। তো ওর জন্য আমি সব টেক্সট থেকে আমি দিচ্ছি না। আমি নিজে যেটা ফোকাস করেছিলাম যখন আমি নোটস দিয়েছি বা আমি যখন পড়িয়েছি, সেটা হচ্ছে সনেটসের উপর। সনেট, ক্যানোনাইজেশন, তারপর তোমার কয় মিস্ট্রেস, এলিজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চিয়ার। যেহেতু এগুলো খুব শর্ট, খুব ইজিলি কমপ্লিট করা যায়, তাই কিন্তু আমি এগুলো আগে করিয়েছি। তারপর প্যারাডাইস লস্ট এবং তোমার রেপ অফ দ্য লক, এগুলোকে আমি ইম্পর্টেন্স দিয়েছি। তো সনেট থেকে তোমাদের অবশ্যই করতে হবে, যেহেতু সনেটটা খুব ইজি আর এটা থেকে কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি। তো সনেট থেকে আমি প্রত্যেকটাই যেমন বলি যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য সনেট 130 বাই উইলিয়াম শেক্সপিয়ার, এটা যদি সেন্ট্রাল থিম আসে ওটাই লিখবে। এবং এই পোয়েমটা খুবই ইজি, তো এটা থেকে অ্যান্সার করা কিন্তু খুব সহজ। তো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আমি তোমাদের সেকেন্ড পেপারের জন্য কিন্তু সব রকম কোয়েশ্চেনগুলোই বলে দিচ্ছি, ঠিক আছে, লিখে রাখো প্লিজ। ব্রড কোয়েশ্চেনের জন্য বললাম। আচ্ছা, 5 or 2 মার্কস থেকে মাই মিস্ট্রেস আইজ আর নাথিং লাইক দ্য সান, এইটা। ইফ হেয়ার্স বি ওয়ার্স, মানে প্রত্যেকটা লাইনেরই মানেগুলো তো বুঝতেই পারছো, তো ওইগুলো থেকেই আসার চান্স। ইফ হেয়ার্স বি ওয়ার্স, যেহেতু এটা খুব শর্টে একটা সাজেশন দিচ্ছি, তাই আমি বলছি, আমি প্রত্যেকটা কোয়েশ্চেন বলছি না। এটা থেকে যেটা অবশ্যই করবে সেটা হচ্ছে লাস্ট লাইনের ইম্পর্টেন্স কিন্তু সব থেকে বেশি। ওটাই কাপলেট, এবং যে লাইনটা আছে যে অ্যান্ড ইয়েট বাই হিভেন আই থিঙ্ক মাই লাভ অ্যাজ রেয়ার অ্যান্ড অ্যাজ এনি সিভিলাইড উইথ ফলস কম্পেয়ার, তো এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর অন্যান্য লাইনগুলো তো তোমরা করেছোই, ওটা থেকে যাই আসুক না কেন তোমরা তো এক্সপ্লেন করতে পারবে ইজিলি, তাই না? ঠিক আছে, তাহলে আমি প্রত্যেকটা লাইন আর ধরে ধরে বললাম না। আচ্ছা, এরপর হচ্ছে তোমার ক্যানোনাইজেশনটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং যেহেতু ডানের ফিচার্স থেকে, হ্যাঁ, এখান থেকে যদি তুমি ডান করো, ডানের ফিচার্স, মেটাফিজিক্যাল পোয়েটসদের সম্পর্কে আমি বলতে ভুলে গেছি, ওখানে কিন্তু মেটাফিজিক্যাল পোয়েটসও খুব ইম্পর্টেন্ট, বোথ শর্ট অ্যান্ড বোথ তোমার 5 মার্কস। তো আবার 2 মার্কসেরও আসতে পারে, আমি তোমাদের আগেই বলেছি যে ফিচার্সগুলো জেনে রাখবে। তো এখানে যখন মেটাফিজিক্যাল পোয়েটস পড়েছো, এখানে অন্যান্য রাইটার্সদের সম্বন্ধেও জানো, সেটা থেকে যদি ব্রড কোয়েশ্চেন আসে হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েটস, এটাও ওখানে কিন্তু লিখতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে আমি বলছি, ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ, ফার্স্ট লাইন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন দিস পোয়েম। দেন আদার কোয়েশ্চেনগুলো যেমন মার্চেন্ট শিপস হ্যাভ
সাইজ ড্রাউন, তো মার্চেন্ট শিপস কেন সাই হচ্ছে, উই ক্যান ডাই বাই অ্যান্ড ইফ নট লিভ বাই লাভ, এগুলো থাকছে। আচ্ছা, এখানেও তোমার লাস্ট লাইনটা ইম্পর্টেন্ট হবে অবশ্যই। আর কিভাবে অন্যান্য জেনারেশন আসছে এবং তার কাছে প্রেয়ার করছে সেই জিনিসটাও থাকবে। আচ্ছা, এখানেও তোমার হাউ ডাজ ডান প্রুভ দ্যাট লাভ ইজ হার্মলেস ইন ক্যানোনাইজেশন, এটা হচ্ছে তোমার 5 মার্কসের। আর ব্রড কোয়েশ্চেনের জন্য যেটা আমি বলবো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ওটাই থিম, ওটা থেকেই তোমার মেটাফিজিক্যাল রাইটার্সদের ফিচার। আমি কি করি, একটা ব্রড কোয়েশ্চেন দিয়ে দিই এবং সেখানে মেটাফিজিক্যাল রাইটারের ফিচার্সগুলো দিয়ে দিই। যদি সেই কোয়েশ্চেনটা ওরকম আসে তাহলে মোল্ড করে ওটা লিখতে হবে, যদি সেটা সেরকম না আসে সেটা ঘুরিয়ে লিখতে, সেটা যদি সেন্ট্রাল থিম আসে সেন্ট্রাল থিম লিখবে, যদি সেখানে মেটাফিজিক্যাল পোয়েটসের ফিচার্স জানতে চায় বা জন ডানের কন্ট্রিবিউশন বা এই পোয়েমটার জন ডানের কীভাবে মেটাফিজিক্যাল পোয়েট্রিক কোয়ালিটি ইউজ করেছেন সেগুলো লিখলেও, সেগুলো থাকলেও ওই মেটাফিজিক্যাল ওই অ্যান্সারটাই জুড়ে দিতে হবে। টু হিজ কয় মিস্ট্রেস অবশ্যই করবে, মানে এটা তো করতেই হবে। প্রথমেই ডিসকাস টু হিজ কয় মিস্ট্রেস অ্যাজ আ মেটাফিজিক্যাল পোয়েম, এখানেও দেখো মেটাফিজিক্যাল পোয়েম চলে আসছে এবং মেটাফিজিক্যাল পোয়েট্রির ফিচার্স চলে আসছে। তাহলে মেটাফিজিক্যাল পোয়েট্রি থেকে যদি ব্রড কোয়েশ্চেন দেয় ইজিলি হয়ে যাবে, কারণ দুটো রাইটারদের সম্পর্কে তুমি খুব ভালো করেই জানো, জন ডানের সম্পর্কে জানো, তোমার মার্ভেলের সম্পর্কে জানো, আদার রাইটার্সগুলো শুধু নাম এবং তাদের কয়েকটা রাইটিং লিখে দিলেই কিন্তু ব্রড কোয়েশ্চেন একটা দাঁড়িয়ে যাবে। তো এখানে ব্রড কোয়েশ্চেন ওটা বললাম। আচ্ছা, ইউজ অফ সিলোজিজম ইন কয়েমিস্ট্রেস, ভেরি ইম্পর্ট্যান্ট ইউজ অফ সিলোজিজম। তবে হ্যাঁ, আমি যেটা বলছি, আমি এখানে আলাদা আলাদা কোয়েশ্চেন দিয়েছি, তবে তোমরা সিলোজিজমের কয়েকটা ফিচার্স দেখিয়ে একই নোট কিন্তু লিখে দিতে পারো। এরপর তোমার 2 মার্কসের কোয়েশ্চেন, হ্যাড উই বাট ওয়ার্ল্ড এনাফ অ্যান্ড টাইম দিস কয় লেডি ওয়াজ নো ক্রাইম, ভেজিটেবল লাভ ইম্পর্টেন্ট আছে। তারপর তোমার আই ক্যান লাভ ইউ 10 years বিফোর দ্য ফ্লাড, বোথ 5 মার্কস অ্যান্ড 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। দাস দা উই ক্যান নট মেক, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দাস উই ক্যান নট মেক আওয়ার সান স্ট্যান্ড স্টিল অ্যান্ড ইয়েট উই মেক হিম রান। তো প্রত্যেকটা পোয়েমেরই ফার্স্ট এবং লাস্ট লাইন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যেটা আমি বললাম যে তোমাদের যেহেতু ফার্স্ট এক্সাম হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলোই আসবে। কার্পে ডিএম থিম সেন্ট্রাল থিমে আসতে পারে, শর্ট কোয়েশ্চেনে আসতে পারে, ব্রড কোয়েশ্চেনে আসতে পারে। হোয়াট ইজ কার্পে ডিএম থিম অবশ্যই করে রাখবে, প্লাগ দ্য ডে, সিজ দ্য ডে, ওকে, এটা থেকে কোয়েশ্চেন আসবেই। আচ্ছা, তারপর ভেজিটেবল লাভ তো বললাম। আচ্ছা, আর ইয়েস, আওয়ার সুইটনেস আপ ইনটু আ বল অ্যান্ড টিয়ার, চ্যারিয়েটের যে লাইনটা ছিল ওটা থেকেও কিন্তু ধরে রাখো আসবেই। আচ্ছা, হোয়াট ইজ কনসিট, এটা 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 তো তুমি মেটাফিজিক্যাল পোয়েট্রি পড়তে গেলেই, মেটাফিজিক্যাল পোয়েটসদের সম্বন্ধে জানতে গেলেই হোয়াট ইজ কনসিট, হোয়াট ইজ মেটাফিজিক্যাল ফিচার, এটা তোমাদের করতে হবে। নাও এলিজি লিটিল ইন আ কান্ট্রি চার্চইয়ার্ড, এখানেও সেন্ট্রাল যে থিম থমাস গ্রের, এই সেন্ট্রাল থিমের উপরই কিন্তু কোয়েশ্চেন আসবে। তো এর জন্য যেহেতু উনি একজন ট্রানজিশনাল পোয়েট, এখান থেকেও ট্রানজিশনালের অ্যান্সারটা হয়ে যাবে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য রিটেন ইন দ্য কান্ট্রি চার্চের একটা ব্রড কোয়েশ্চেন। অন্যান্য যে শর্ট 5 মার্কসের কোয়েশ্চেনের লাইনগুলো আমি বলছি। প্রথম লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, দ্য কারফিউ টলস নেল অফ পার্টিং ডে, ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এপিগ্রাফ থেকে কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট ইজ এপিগ্রাফ, এবং এপিগ্রাফের সম্বন্ধে বলতে পারে। দেন কিছু কিছু ইম্পর্টেন্ট লাইন আছে এখানে, দ্য পাথস অফ গ্লোরি লিড বাট টু দ্য গ্রেভ, মিল্টনস, যেখানে মিল্টনের সম্বন্ধে বলা হয়েছে, তোমার ক্রমওয়েলের কথা বলা হয়েছে, এটা কিন্তু অবশ্যই করবে, ধরে নাও এটা থেকেই আসছে।
নাও ঠিক আছে। No further seek his merit to disclose or draw his frailties from their dread abode. ওকে, এই লাইনটা থেকে একটা লাইন আছে, ওটা ইম্পর্টেন্ট আছে লাইনটা। হ্যাঁ, ফুল মেনি আ জিম অফ পিওরেস্ট রে সিরিন দ্য ডার্ক আনফ্যাথমড কেভস অফ ওশেন বিয়ার। এই লাইনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এছাড়াও আমি যেটা বললাম আর কি, মিল্টনের লাইন থেকে ধরে নাও আসবে ফার্স্ট লাইন, দ্য পার্টিং, ফার্স্ট যে লাইনটা বললাম ওই লাইনটা থেকে অবশ্যই। তারপর ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতেও পারে যে এটা কে লিখেছে। তোমরা জানো যে এটা থেকে তোমার পরবর্তীকালে থমাস হার্ডি নিজের নোবেলের টাইটেল নিয়েছে। তো এই লাইনটাও ওর জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। এবার আসছি আমাদের প্যারাডাইস লস্টে, মোস্ট ইম্পর্টেন্ট প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট নিয়ে অনেকেই খুব ঘাবড়ে থাকবে হয়তো। আমি এখানে কিন্তু 5 মার্কস আর 2 মার্কস বলবো না, কারণ এখানে 10 মার্কসেরই আমি বলবো। তো প্যারাডাইস লস্ট থেকে কিন্তু অনেকেই খুব ঘাবড়ে থাকবে যে কি না কি চলে আসবে। কোনো চিন্তা নেই, প্যারাডাইস লস্টে কিন্তু এমন কিছু কঠিন কোয়েশ্চেন দেবে না, যেহেতু টেক্সটটা এতটা ইম্পর্টেন্ট যেটা দেবে আর কি। রাইট আ ক্রিটিক্যাল নোট অন মিল্টনস ওপেনিং ইনভোকেশন, লিখে রাখো, এটাই আসবে। ওপেনিং ইনভোকেশন টু দ্য মিউজ, কারণ প্যারাডাইস লস্টের ফার্স্ট ক্যান্টোটাকে এত ইম্পর্টেন্ট কেন বলা হয়, কারণ ইনভোক যে করছে, এই ইনভোকেশনটাই আমরা যেমন সরস্বতীকে ইনভোক করি কোনো সময়, আমাদের বিদ্যার দেবী সরস্বতী, ওনারা কি মিউজকে ইনভোক করছে, ইনভোকেশন থেকে আসবে। আর আসছে তোমার এটারই, তো এক সেকেন্ড, যেহেতু নোটসগুলো থেকে দিলে খুব প্রবলেম হয়ে যায়, দেখে দেখে বলতে হয়, আমি লিখে রাখিনি। আচ্ছা, তো কমেন্ট অন দ্য বিল্ডিং অফ প্যান্ডেমোনিয়াম, এটা থেকে কিন্তু 5 মার্কসের কোয়েশ্চেন একটা করে রাখতে পারো। আর যেটা হবে, যেটা বলছি, তোমার স্যাটার্নের ক্যারেক্টার কে কীভাবে, মানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ স্যাটার্নস ক্যারেক্টার। ওকে, তো ক্রিটিক্যালি দেখাতে হবে স্যাটার্নের ক্যারেক্টারকে। কেউ কেউ বলেছে, অনেক রাইটার্স, অনেক ক্রিটিক্স, তারা বলেছে যে উনি হিরো। তো সেটার অ্যাগেনস্টে এবং ফরে তোমাদেরকে লিখতে হবে। মিল্টন ফিউজ টু হিমসেলফ দ্য স্পিরিট অফ রেনেসা অ্যান্ড রিফরমেশন ডিসকাস উইথ দ্য রেফারেন্স অফ প্যারাডাইস লস্ট। তো পুরো থিমটাই থাকবে মিল্টনের কন্ট্রিবিউশন বা মিল্টন কী লিখেছে এটা সম্পর্কে একটা ব্রড কোয়েশ্চেন। তবে মোস্ট যেটা ইম্পর্টেন্ট আমি বললাম, ইনভোকেশন, স্যাটার্নের ক্যারেক্টার। ওকে, নাও তোমার চলে যাচ্ছি আমরা মক এপিকে, মানে আমাদের রেপ অফ দ্য লক থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ধরে নাও আসবেই, সেটা হচ্ছে দ্য মক হিরোইক এলিমেন্টস ইন রেপ অফ দ্য লক, এটাই আসবে, দ্য মক হিরোইক এলিমেন্টস ইন রেপ অফ দ্য লক। এছাড়া যেগুলো করবে হচ্ছে বেলিন্ডার ক্যারেক্টারটা, অবশ্যই বেলিন্ডার ক্যারেক্টার, টয়লেট সিন অফ বেলিন্ডা, আর হচ্ছে এরিয়েলের স্পিচ। ঠিক আছে, এরিয়েলের স্পিচ। তো এইগুলো থেকে আমি আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট 5 মার্কস দিলাম না, কারণ তোমরা জানো কোনগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমাকে অনেকটাই খুঁজতে হবে। এখান থেকে আমি যেটা বললাম, মক হিরোইক এপিক, এটাই আসবে। এছাড়া হচ্ছে বেলিন্ডার ক্যারেক্টার, এরিয়েলের স্পিচ, ঠিক আছে, আর টয়লেট সিন যেটা বললাম, এগুলো থেকেও 5 মার্কস আসতে পারে। তবে মক হিরোইক, প্যারাডাইস লস্টের জন্য যেটা বললাম যে ইনভোকেশন, আর টোটালি একটা থিম নিয়ে বা মিল্টনের ফিচার্স লেখার, হোয়াই ইট ইজ আ গ্রেট এপিক, এরকম টাইপের কোয়েশ্চেন আসলে কিন্তু একই টাইপের অ্যান্সার হবে। তো থ্যাংক ইউ তোমাদের এতটা টাইম দেওয়ার জন্য। আমি চেয়েছিলাম ভিডিওটা খুব শর্ট হোক, আর আমি তোমাদের একদম যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ ফর গিভিং ইয়োর টাইম।